সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বুধবার বারাসাত আদালতে সেই বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর। এখানেই অনেকের প্রশ্ন, এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে বিডিও আগাম জামিন পেয়ে গেলেন? তাহলে কি শুধু চুনোপুটিরাই জালে? মাথাকে ছাড়। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। 30 অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এরপর 11ই নভেম্বর মঙ্গলবার বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। তার সেই আবেদন বুধবার মঞ্জুর করে আদালত। 438 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু হয়েছে উনি বেল পেয়েছেন। বেল পেয়েছেন, কোর্টে একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছে। কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। আদালতে পুলিশের তরফে একাধিক তথ্য প্রমাণ পেশ করা হয়। নিউটাউনে বিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও, ফ্ল্যাট থেকে বিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ। বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান, সল্টলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ীর ফোন নাম্বার পান বিডিও। ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন। স্বপন কামিল্লার দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান। আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান, নিউটাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়। বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন। স্বপন কামিল্লার শরীরে 32টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। এরপরেও খুনে অভিযুক্ত বিডিওর আগাম জামিন মঞ্জুর। এখানে অনেকের বক্তব্য, বিডিওর বিরুদ্ধে এত অভিযোগ, এত প্রমাণ, বিডিওর বিরুদ্ধে 4 ধৃতই মুখ খুলেছেন, দাবি করেছেন কিভাবে বিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে। তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন? ভিডিও তো মেরে দিয়েছে আমার জামাইবাবুকে, ওর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এ তো পুলিশ মানে সবকিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল, ও আবার জামিন পেয়ে গেল। মানে আগে থেকে আমরা শুনেছি প্রভাবশালী, বিচার ব্যবস্থার উপর ভরসা উঠেছে। নিউজ 18 বাংলা। দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে এখনো পর্যন্ত গ্রেফতার 4 জন, কিন্তু ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিওকে আজও পুলিশ ধরেনি। কিন্তু কেন বিডিওকে গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন পরিবারের। নিউটাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগ হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় সজল সরকারকে, যিনি কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত। এখানেই নিহত স্বপন কামিল্লার পরিবারের প্রশ্ন, খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও, আমার স্বামী যে হত্যাকারী, সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, এফআইআর হয় 1 নভেম্বর। তারপর এত দিন কেটে গেল, বিডিওর বিরুদ্ধে কিন্তু পুলিশকে পদক্ষেপ করতে দেখা যায়নি। খুনে অভিযুক্ত বিডিওর এতই কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? প্রশ্ন নিহতের পরিবারে। নিউজ 18 বাংলা। এবার কসবার খবরের দিকে নজর রাখতেই হবে। কসবায় যুবকের হাতে 9mm পিস্তল, রাতে কসবায় গুলিবিদ্ধ যুবক। শুট আউটের গল্প ভেদেও শেষ রক্ষা হলো না। পুলিশি জেরায় চাঞ্চল্যকর বয়ান গুলিবিদ্ধের। সরাসরি চলে যাব
আমার সঙ্গে প্রীতি রয়েছে, প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, প্রথমে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে শুট আউটের গল্প ফেদেও শেষ রক্ষা হলো না, সন্দেহ কেন, কোথায় অসঙ্গতি ছিল, পুলিশ ধরলো কিভাবে? দেখো, প্রাথমিকভাবে যখন এই আহত যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়, সে যুবক বলে যে দুজন দুষ্কৃতী তার কাছে আসে, যারা ফুল মাস্ক হেলমেট পরেছিল, বাইকে করে এসেছিল, তারা তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিল এবং এই বন্দুক টানাটানিতে মূলত কিন্তু গুলি চলে যায় এবং তারপরে সে আহত হয়। পুলিশের এই বয়ান শুনে গুলি চলে যায় এবং তারপরে সে আহত হয়। পুলিশের এই বয়ান শুনে কিছুটা সন্দেহ হয়, পরবর্তীতে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরই কিন্তু এই যুবক, অর্থাৎ যে আহত যুবক, সে স্বীকার করে নেয় যে তারা 3 বন্ধু মিলে একটি 9mm পিস্তল খুঁজে পেয়েছিল এবং সেই 9mm পিস্তল কোথাও গিয়ে হাতে নাড়াচাড়া করতে গিয়ে সেই গুলি চলে যায় এবং তারপরে তার বাঁ হাতের যে তালু, সেই তালুতে লাগে এবং সেখান থেকেই সে জখম হয়। পুরো বিষয়টা তদন্ত করছে, কারণ এই 9mm পিস্তল এই যুবকদের কাছে কি করে এলো, কোথা থেকে পেলো, কোথায় পড়েছিল, এই জায়গা থেকেই তো প্রশ্ন আসে যে একজন 20-21 বছরের যুবক আর সেই 20-21 বছরের যুবকের হাতে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র তারা পাচ্ছে কোথা থেকে? স্বাভাবিকভাবেই। আর প্রাথমিকভাবে যখন শুট আউটের ঘটনা সামনে এসেছিল, প্রাথমিকভাবে এই যুবক যখন বয়ানে বলেছিল, তখন কিন্তু একাধিক বিষয় সামনে আসছিল যে কসবায় এর আগেও কিন্তু মূলত এই শুট আউটের ঘটনা ঘটেছে। কখনো কাউন্সিলর সুশান্ত ঘোষ তাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে একেবারে মুখের সামনে পিস্তল নিয়ে আসা হোক, কিংবা গতকাল রাতে আমার ঘটনা যেটা দেখলাম যে 3 বন্ধু, সেই 3 বন্ধু এই 9mm পিস্তল কোথা থেকে পেল। প্রাথমিকভাবে তারা বয়ানে বলেছিল যে এই 9mm পিস্তল উঁচিয়ে 2 দুষ্কৃতী এসেছিল, আদৌ তারা দুষ্কৃতী ছিল কিনা, তারা 2 বন্ধু, এবং ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ মারফত থেকে জানা যাচ্ছে। তার নাম হচ্ছে অভিজিৎ সর্দার এবং এ মূলত হচ্ছে যে যুবক আহত হয়েছে অভিজিৎ তার বন্ধু, এবং তারা মূলত কিভাবে এই পিস্তল পেল, 9mm পিস্তল, সেই পুরো বিষয়টা তদন্ত করছে পুলিশ। বেশ, ভাই দৌড়ে দৌড়ে আসছে, ওর হাতে দেখছি ব্লাড পড়ছে, তখন আমরা বুঝতে পারিনি কী করে হয়েছে না হয়েছে। তো আমরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখালাম, তো বলছেন ওরা গুলি লেগেছে। তখন এমনই পরিস্থিতি ছিল তো ম্যাম, আমরা জিজ্ঞেস করার ইয়েতে ছিলাম না, তখন আমরা ভাবছিলাম কখন ওকে ভালো করে মানে ঠিক করবো, কী করবো এইসব। ওর প্রত্যেক দিন বন্ধুদের সাথে বসেন, যেরকম বসে আড্ডা মারে, গল্প করে, গেম খেলে, সেরমই খেলছিল, হঠাৎ দেখছি এরকম হয়ে গেছে। মদের আসর বসেছিল কি কোনো? না, বেশি বয়স না, মদ একদমই যে বলবো না খায় না, হয়তো কোনো কিষান পারপাসে খেয়ে নেয়, বাট কালকে খেয়েছিল না। আসছি পরের খবরে। বারাসাত মেডিকেলের মর্গে দেহ আর এই মৃতদেহের একটি চোখ উধাও, আর চোখ চুরির অভিযোগে সরব পরিবার। মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান। যশোর রোডে সেই বিক্ষোভ দেখে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তার নির্দেশে কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি, মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময় বনগাঁ থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান, নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। বায়োডাটাটাও মান নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের ডিউটি রস্টার চেয়েছে স্বাস্থ্য দপ্তর। বুধবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তদন্ত কমিটির 3 সদস্য। তারা মর্গেও যান, সুপারের সঙ্গে কথা বলেন।
সিএম ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে। যেহেতু পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে, সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচওডি, এমনি সার্জারির এইচওডি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচওডি কে রেখেছি। তারা দেখলেই তারা তাদের মতো এক্সপার্ট ওপিনিয়ন দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেনি। একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে, তাতে বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসক, আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম, চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন, আমরা এবং এই হাসপাতালের যিনি এএমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তিনি ছিলেন, আমরা সবাই মিলে এই কাজটা করেছি। অভিযোগ তো নিশ্চয়ই তারা করতে পারেন, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন, সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল। পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। হ্যাঁ, এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বুথেই বাজিমাতের চাবিকাঠি, 26-এর লক্ষ্যে বুথে নজর তৃণমূলের। বৈঠকের সভায় মন জয়ের কৌশল, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফে, বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, বুথ যার ভোট সে কারণেই বারবার বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে বুথমুখী হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রায় 80,499টি বুথের মধ্যে প্রায় 20,000-এর কাছাকাছি বুথ রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের ফল কোথাও খারাপ, কোথাও হাড্ডাহাড্ডি লড়াই, অর্থাৎ 50-এর ব্যবধান রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এর বাদ দিয়েও বিভিন্ন বুথগুলি রয়েছে যেগুলোতে মনে হচ্ছে যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তাদেরকে এগোতে হবে। এর আগেও বিভিন্ন শাখা সংগঠন কর্মসূচি নিয়েছিল, কিন্তু এবারে একেবারে বিধানসভা নির্বাচনের আগে তাহলে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশ গেছে প্রত্যেকটা বুথে কম করে 150 থেকে 200 নিয়ে সপ্তাহে অন্তত 2 থেকে 3 করে সভা করতে হবে। যে মূল ইস্যুগুলো তিনি তারা সভা করতে চলেছেন তার মধ্যে অবশ্যই গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু বা রাজ্য সরকার কি কাজ করেছে সেটিকে যেমন দেখা হবে। পাশাপাশি কিছুদিন আগে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের গিয়েছিল তারা সেখানে উল্লেখ করেছিল যে তারা মনে করছেন যে প্রত্যেক বুথ থেকে 150 থেকে 200 জনের নাম ভাগ করতে পারে। ফলে এখন থেকে যদি সেখানে এই সংক্রান্ত প্রচার বা সভা করতে পারা যায়, ফলে বুথের ভোটার কারা থাকেন সেই সম্পর্কে একটা তথ্য তাদের কাছে চলে আসবে। ফলে বুথের ক্ষেত্রে যত বেশি সংগঠন শক্তিশালী হবে, রাজনৈতিক দিক থেকে তারা তত লাভবান হবেন। এই কারণেই মাথায় রেখে কোনো বড় সভার জায়গা না, একদম ছোট ছোট বুথে বাজিমাত করার জন্য সভা করে এখন থেকে পুরোদস্ত নির্বাচনী প্রচারে নামার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। অবশ্যই বেশ আবির। ভুল ভাঙাতে কুণালকে ফোন পার্থর, সবাই ভুল বুঝলে বলে আক্ষেপ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। আমি এতটাও খারাপ নই, বিশ্বাস করো আমি চুরি করিনি। কুণালকে ফোনে জানান পার্থ চট্টোপাধ্যায়, আমাকে সবাই ভুল বুঝলে আমি এতটা খারাপ নই, আমি চুরি করিনি বলে কুণালকে ফোনে জানান পার্থ চট্টোপাধ্যায়। ফোনে পার্থর দাবি তিনি এতটা খারাপ নন। অপারেশনের পর হাসপাতালে ভর্তি কুণাল ঘোষ। ফোনে জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায় ফোন করেন কুণাল ঘোষকে। আর গ্রেফতার হওয়ার পর থেকে পার্থকে বারবার নিশানা করেছেন কুণাল ঘোষ। একাধিকবার কুণাল বানে বিদ্ধ পার্থ, আর সেই কুণালকেই ফোন পার্থর। কুণালকে বললেন আমি চুরি করিনি। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, থ্যাংক ইউ পার্থদা আমায় ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় আমার কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশনে বলেছিলেন যে বন্দি থেকে মাথা খারাপ হয়ে গেছে। আমি পার্থদাকে বলবো আয়নায় মুখটা দেখতে। আমি আশা করব কারা কর্তৃপক্ষ তাকে কোনো রকম বাড়তি সুবিধা দেবেন না। প্রথমেই রাজকীয়ভাবে জেলের হাসপাতাল নয়, তাকে যেন সেলে গিয়ে ঢোকানো হয়। অর্পিতার পাশে জেলমুক্ত পার্থ নিয়ে প্রশ্ন এড়ালেন অর্পিতা। আজ অর্পিতা মুখোপাধ্যায়ের হাজিরা ছিল, সেখানেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি। ইডি যখন সিজার লিস্ট তৈরি করেছে সেখানে যে এলআইসি যে পেপার পাওয়া গেছিল সেখানে আপনার এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে রিলেশনশিপ, সেখানে আঙ্কেল কাজিন এইরকম না। এই প্রসঙ্গে প্লিজ কিছু প্রশ্ন করুন। ধন্যবাদ।
জেল মুক্তির পর অর্পিতার পাশে থাকার বার্তা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন, মানে সেই বন্ধুত্ব? আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম, আমি পাশে দাঁড়াবোই। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে নজরদারি। রাজ্যে এসে নজরদারি চালাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আর এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে। প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ। পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল। একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন। তারপরেও এই 3 জন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীন ভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।